উনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল, নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিল, দেশ ছাড়তে উনি চান। এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে এগুলো বের হবে, উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল। আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন খুবই দাপুটে সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিলেন, এবং শেখ হাসিনার শেষ দিনগুলোতে আপনি তার কাছে ছিলেন। একজন রাজনীতিবিদ হয়েও কেন আসলে এখনো আত্মগোপনে থাকতে হচ্ছে, এমনকি ভিডিও কলেও আসছেন না? এখানে ব্যাখ্যা করার কিছু নাই, এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা পরবর্তীতে প্রথমে তো আমরা চুপ করেছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা স্টেটমেন্ট দেওয়া শুরু করেছি, এখন আমাদের বক্তব্য দিচ্ছি। বিভিন্ন টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে, প্রবলেম আছে, আস্তে আস্তে সবকিছুই হবে, এখানে আসলে ব্যাখ্যা বিশ্লেষণে কিছু নাই। জি, এমনিতে 5ই আগস্টে ধরেন দুদিন আগেও কিন্তু আপনি ব্রিফিং গুলো করেছেন, আপনারা যথেষ্ট কনফিডেন্ট ছিলেন। শেষ দুদিনে কি এমন ঘটেছিল? না, আমরা কনফিডেন্ট ছিলাম, কিন্তু আমাদের উপরে যে আক্রমণগুলি হচ্ছিল আমরা কিন্তু মূলত সেগুলো ব্যাখ্যা করছিলাম। আপনারা তো নিজেরাই দেখেছেন যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, একটির পর একটি পুলিশের উপরে আক্রমণ করা হয়েছে, থানা আক্রমণ করা হয়েছে। আমরা কিন্তু আমাদের সকল বক্তব্যে একটি জিনিস বারবার বলে এসেছিলাম যে ছাত্ররা যারা তাদের যে আন্দোলনের যে বিষয় ছিল, তাদের যে দাবি ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা তাদের সাথে হচ্ছিল, এবং তাদের সেই দাবি কিন্তু আমরা বিচারিক প্রক্রিয়ায় সমাধান করছিলাম। আমরা বারবার বলেছি যে ছাত্রদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আমার অনেকগুলো বক্তব্য আছে, এটা এখন চালালে দেখতে পারবেন। তবে যেহেতু এটা কোর্টের বিষয়, কোর্টের মাধ্যমে আমাদের এটা সুরাহা করতে হবে, এবং আমরা কোর্টে, সর্বোচ্চ আদালতে আমরা ছাত্রদের পক্ষেই, তাদের দাবির পক্ষে আমরা ফাইটটা করছি। কিন্তু আসলে সত্যি কথা বলতে, আর দাবি যাই থাকুক, কোটা বা যেটাই ছিল, দিন শেষে তো বোঝাই গেল যে আসলে তো অন্য ষড়যন্ত্র ছিল এখানে। তো সেই পরিস্থিতি তৈরি হলো। তো আসলে কনফিডেন্সের বিষয় না, আমরা সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি মানুষের সামনে, এবং আমরা যেটা আজ করছিলাম যে এখানে একটা তৃতীয় পক্ষের অনুপ্রবেশ আছে যারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, যে কারণে আমরা সবসময় ছাত্রদের ডিফেন্ড করে গেছি যে ছাত্ররা কিন্তু এগুলো করছে না, ছাত্রদের সাথে আমাদের আলোচনা চলছে এবং ছাত্রদের দাবিগুলো আমরা বিচারিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করছি। কিন্তু যখন এর মধ্যে একটার পর একটা আক্রমণ আসলো, ধ্বংসযজ্ঞ চালানো হলো, তারপরে 16 তারিখে 6 জনের মৃত্যু ঘটে গেল, আমরা তো পুরো শকড হয়ে গেছিলাম তখন। মাননীয় প্রধানমন্ত্রী তখন জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, সবাইকে সতর্ক করলেন, অভিভাবকদের সতর্ক করলেন, শিক্ষকদের করলেন যে উনি খুবই উদ্বিগ্ন ছাত্রদের নিরাপত্তা নিয়ে, কারণ কারা মাঝখানে ঢুকে পড়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে। তো এগুলো নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম তখন। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু মানে শেষ দুদিনের ঘটনাক্রমটা আমরা কিন্তু জানি না যে শেষ পর্যন্ত কি হয়েছিল। ধরেন শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সিদ্ধান্তটি কখন হলো, তখন আপনি কোথায় ছিলেন এবং কিভাবে করে আপনারা সেফ এক্সিট পেলেন? 4 তারিখে পর্যন্ত 12:30 পর্যন্ত তো আমরা গণভবনে ছিলাম, বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। পরের দিন তারা 5 তারিখে যে তাদের প্রোগ্রামটা শিফট করে আগিয়ে আনলো, তখনও ঢাকা শহর এবং বিভিন্ন কি পয়েন্ট ইনস্টলেশন গুলোকে প্রোটেকশনের জন্য কিভাবে কি করা যায় এগুলো প্ল্যান করা হয়েছিল। কিন্তু 5 তারিখে আসলে ওই ধরনের আসলে 4 তারিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছিলেন যে না, আমি এত লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকার দরকার নেই। এই যে অনুপ্রবেশ যেটা করেছে তৃতীয় পক্ষ, এবং যেটা এখন আমরা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শুনছি, তো সেগুলো নিয়ে উনি খুবই উদ্বিগ্ন এবং খুবই মানসিকভাবে খুবই ডাউন ছিলেন। তো যাই হোক, তো 5 তারিখে যেটা আমি জেনেছি, 5 তারিখে তো আমি ঢাকাতেই ছিলাম, তো আমি যেটা জেনেছি যে ওনাকে যে যে প্রিপারেশন ছিল পুরো সব ঢাকা শহরের সকল এন্ট্রি পয়েন্ট, এগুলো একটা ডিফেন্স সিস্টেমটা ইয়ে করা হয়েছিল যাতে কোনো ধরনের গোলযোগ বা এই ধরনের কিছু না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলা হয়েছিল, আমি যতটুকু জানি যে হয়তো এটা প্রোটেকশনের জন্য অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে, তখন তিনি এটাকে নাকচ করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এভাবে উনি ক্ষমতায় থাকতে চান না, এবং তখন তিনি বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন এবং বঙ্গভবনে যে উনি সেটা হস্তান্তর করবেন এবং 2 দিন সময় নেবেন পরবর্তী সরকার যারা আসবে, তারপর উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। এই একই বিষয় উনি 4 তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন, আমার নিজেরও মনে আছে, আমিও ছিলাম, যে উনি আর থাকবেন না, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি শেষ জীবন ওখানেই কাটাবেন, এরকম একটি বিষয় ছিল। কিন্তু যেটি হলো যে 5 তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো, এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না, মব চলে আসছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে
তাহলে এসএসএফ এবং পিজিআর এর যে অব্লিগেশন আছে, কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে। তো তারা একটা হিসেব করে বলল যে 45 মিনিটের মতো সময় পাওয়া যাবে, এই মব এখানে আসছে। তো তখন উনি বলেছেন ঠিক আছে, উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না, এটা প্রশ্নও আসে না। কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল, নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিল, দেশ ছাড়তে উনি চান। এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে এগুলো বের হবে, উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বলা হচ্ছে যে তিনি আরো মানে গুলি করে হলো, আরো হতাহত করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এমনকি তিনি কোনোভাবেই পদত্যাগ করতে রাজি ছিলেন না। একেবারে মিথ্যা কথা। রেহানাকে দিয়ে অনুরোধ করানো হয়েছিল। শেষে সজীব ওয়াজেদ জয় একেবারে মিথ্যা কথা। কারণ হচ্ছে একেবারে মিথ্যা কথা। কারণ উনি তো 4 তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না। উনি এভাবে বলছিলেন যে আমি দেশ চালাতে পারছি না, এত হচ্ছে, ওদের এত খারাপ লাগছে, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। উনি ক্ষমতা ছেড়ে দিতে 4 তারিখে বেশ কয়েকবার বলেছিলেন। কাজে এগুলো একেবারে, আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা। এবং যেটি হয়েছিল, যেটি সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল, সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না, উনি ক্ষমতা তো আগে দিনই ছাড়তে চেয়েছিলেন। এবং উনি বলেছিলেন উনি পদত্যাগ পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে, যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যেই আসবে, যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন। কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল, সেই সময় উনি এটা জিদ করেছিলেন, উনি দেশের বাইরে যাবেন না। তখন ওই শেখ রেহানাকে দিয়ে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল, এই বিষয়গুলি ঘটেছে। কিন্তু আগের দিনও 4 তারিখ উনি বারবার বলেছেন উনি থাকবেন না, এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। আমরা বরং 2-1 জন বলেছিলাম যে আপনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ক্ষমতায় থাকবেন না, ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে। সামনে আছে একটা আন্দোলন, আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল। তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল 4 তারিখ 5 তারিখে পুরোটা মিলে। তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে।